হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 10-এর অঙ্কের একটা বিষয় নিয়ে। আজকে আমাদের টপিক হলো দ্বিঘাত করণী অর্থাৎ কোয়াড্রেটিক সার্চ। চলো শুরু করা যাক। তার আগে সবার কাছে একটাই অনুরোধ যে তোমরা কেউ বাড়ি থেকে বেরাবে না, কোনো অযথা কোনো কারণবশত অকারণ তোমরা কেউ বাড়ির বাইরে বেরাবে না। যতটা সম্ভব পারবে বাড়িতে থাকার চেষ্টা করবে এবং বাড়িতে থেকে আমাদের যে সমস্ত ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে সেগুলো থেকে নিজেদের সুবিধা মতো পড়াশোনা করবে এবং বিশেষত আমার কোনো ভিডিওতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তবে আমি এই ভিডিওর শেষে আমার মোবাইল নাম্বার দিয়ে দেব। অবশ্যই তোমরা সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে আমাকে ফোন করতে পারো এবং আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো দূর করা। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয় কোয়াড্রেটিক সার্চ অর্থাৎ দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী বিষয়টিতে যাওয়ার আগে আমার যে জিনিসগুলো একটু বলার আছে সেটা হলো কিছু আমরা পুরনো জিনিস একটু মনে করে নেওয়ার চেষ্টা করব। যেমন পূর্ণ সংখ্যা, এগুলো আমরা ক্লাস 9-এ বা তার আগের ক্লাসে আমরা শিখেছি, তবু আমার একটু মনে হয়েছে যেটা আমাদের মনে করে নেওয়া দরকার। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলে কোনগুলো বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে সেটা ঋণাত্মক হতে পারে এবং সেটা ধনাত্মক সংখ্যা হতে পারে। যেমন -2 -3 হতে পারে, আবার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তারপর আমরা ক্লাস 9-এ আরেকটা সংখ্যা শিখেছি হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যদি কোনো সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q দুটোই হবে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু q এর মান কখনোই 0 হবে না। তাহলে এই সংখ্যাটাকে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা। যেমন হিসাবে আমরা বলতে পারি 2/3 বা -1/2 বা -3 কেও আমরা পূর্ণ সংখ্যা বলে থাকতে পারি। কেন? -3 কে আমরা লিখতে পারি -3/1 বা √4। √4 এর মান হচ্ছে 2, এটা একটা পূর্ণ সংখ্যা। তো এগুলো সবই হচ্ছে আমাদের তাহলে পূর্ণ সংখ্যা। আরেকটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে 0। 0 ছিল আমাদের পূর্ণ সংখ্যা। তারপরে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 9-এ থাকতেই, সেটা হচ্ছে অমূলক সংখ্যা।
অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা p বাই q আকারে প্রকাশ করতে না পারি, একে এই আকারে যদি প্রকাশ করা না যায়, যেখানে শর্ত একটাই p q দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, কিন্তু q এর মান শূন্য হবে না। সেই সংখ্যাগুলোকে আমরা বলেছিলাম অমূলদ সংখ্যা। সেই অমূলদ সংখ্যার মধ্যে কি কি সংখ্যা আসতে পারে? সেই অমূলদ সংখ্যার মধ্যে আসতে পারে রুট যুক্ত সংখ্যা, অর্থাৎ √2, √3 এগুলো আসতে পারে, বা সেখানে কি আসতে পারে, সেখানে অর্থাৎ 7 কিউব রুট, বা পাইটাকেও আমরা বলেছিলাম সেখানে অমূলদ সংখ্যা। কেন এগুলোকে অমূলদ সংখ্যা কেন বলছি? কেননা এই যে সমস্ত মানগুলো আছে এগুলোকে দশমিকের সুনির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা প্রকাশ করতে পারি না। অর্থাৎ এর মানগুলো দেখা যাবে যে দশমিকের পর চলতেই আছে এবং এই সংখ্যাগুলো রিপিট হয় না। অর্থাৎ রিপিট হতে গেলে তাহলে মূলদ সংখ্যার মধ্যে চলে আসতো, যেটা আমরা করেছি পৌনঃপুনিক সংখ্যা করেছিলাম। সেই পৌনঃপুনিক সংখ্যাগুলো কি ছিল? সেই পৌনঃপুনিক সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা যেমন ছিল, আমরা এখানে লিখতে পারি 0.3, তার মাথায় পৌনঃপুনিক। এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যার মধ্যে রাখতে পেরেছিলাম। কেন? সংখ্যাটাকে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছিল। কিন্তু এই সমস্ত যে সংখ্যাগুলো লিখেছি এদের যে দশমিক স্থান পর্যন্ত যখন আমরা মান নির্ণয় করতে যাব, তখন এদের কোনো সুনির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত সম্পূর্ণরূপে নির্ণয় করা যাবে না। অর্থাৎ ভাগটা ক্রমাগত চলতেই থাকবে এবং তার কোনো শেষ হবে না। সেরকমই অর্থে আমরা পাইটাকেও বলেছিলাম আমরা একটা অমূলদ সংখ্যা। কেননা পায়ের মান হচ্ছে 3.1415926 এইভাবে সংখ্যাটা চলতে থাকবে। আমি দশমিকের পর 1 2 3 4 5 6 7 8 8টা সংখ্যা নিয়েছি। আমরা পাইটাকে কিভাবে প্রকাশ করে থাকি? আমরা বলে থাকি পাই সমান 22 এর 7। কিন্তু 22 এর সাথে লক্ষ্য করবে 22 এর 7 কে যদি আমি ভাগ করি তাহলে সংখ্যাটা হবে 3.1428557। 7 এর পরে আবার সংখ্যাটা কিন্তু রিপিট হতে থাকে। অর্থাৎ 142857 এর পর আবার শুরু হবে 142857। তাহলে 22 এর 7 কিন্তু একটা মূলদ সংখ্যা, কিন্তু পাইটাকে বলছি আমরা অমূলদ সংখ্যা। আবার পায়ের মান আমরা সাধারণত প্রকাশ করে থাকি 22 এর 7 হিসাবে। পায়ের কেন নিচ্ছি, কেন বলছি এইভাবে? দেখো পায়ের মানটা যদি একটু নোটিস করা যায়, তাহলে যদি 3 দশমিক স্থান পর্যন্ত আমরা যদি আসন্ন মানে প্রকাশ করতে যাই, তাহলে কি দেখতে পাবো? 3 দশমিক স্থান পর্যন্ত মানে 1 4 1, এই সংখ্যা তিনটে নেব। একের পরের সংখ্যার মানটা কত? 5 আছে। এই 5 থাকার জন্য আগের সংখ্যাটা মান হয়ে দাঁড়াবে 1 4 2। আর এটাকে যদি দেখতে পাই 3.143, মানটা প্রায় কাছাকাছি হওয়ার জন্য আমরা পায়ের মানটাকে বলে থাকি 22 এর 7। কিন্তু 22 এর 7 কিন্তু একটা নিজে মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, কারণ 22 এর 7 দেখা যাচ্ছে 1 4 2 8 5 7 এর পর সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে। মানটা প্রায় কাছাকাছি বলে পায়ের মানটাকে আমরা কখনো 22 এর 7 বা 3.14 বলে থাকি। এই দশমিকটাকে প্রকাশ করলে পায়ের মান 3.14 বলা হয়ে থাকে। এই জন্যই পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যেহেতু এখানে কোনো পায়ের যে মানটা আছে সেই মানে কোনো সংখ্যা সুনির্দিষ্ট স্থান, এখানে সুনির্দিষ্ট স্থান মানে বলতে চাইছি কি, যে 6 ঘর পর গিয়ে আবার সংখ্যাটা রিপিট হয়ে যাচ্ছে।
এই জন্য কিন্তু পায়ের মানের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্থান পর্যন্ত গিয়ে পায়ের মানটা কোনো রিপিট হচ্ছে না। তাহলে সুনির্দিষ্ট স্থান পর্যন্ত কোনো সংখ্যাকে আমরা সুনির্দিষ্ট দশমিকের পর সুনির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে নির্ণয় করতে পারছি না। এই জন্য পাই একটা অমূলক সংখ্যা। এই জিনিসগুলো আমরা ক্লাস 9 এ আলোচনা করা হয়েছিল, তবু আমি মনে করিয়ে দিলাম একটু। এবার কথাটা হচ্ছে কেন মনে করালাম, এরপর আসছি আমরা। এই যে আমরা সংখ্যাগুলো লিখেছিলাম √2 বা √3 বা √7 তার ঘনমূল, √7 তার ঘনমূল, এই সংখ্যাগুলো যে লিখছি এই সংখ্যাগুলোকে আমরা কি বললাম, দশমিকের পর বলছে যে সুনির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না। তাই জন্য আমরা এটাকে কি বলে থাকি, তাই জন্য এদেরকে বলে থাকি আমরা হচ্ছে অমূলক সংখ্যা। আর এই অমূলক সংখ্যার মধ্যে আজকে আমাদের যে বিষয়টা ছিল, অমূলক সংখ্যার মধ্যে এই রুটযুক্ত সংখ্যাগুলোকে, এই √2 এই √3 এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিঘাত করণী। এগুলোকে বলে থাকি আমরা দ্বিঘাত করণী বা করণীয় বলতে পারি। এই √2 আর √3 হচ্ছে আমাদের এখানে দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী হওয়ার জন্য তাহলে কি হতে হবে, তাহলে সংখ্যাগুলোকে অবশ্যই রুটের মধ্যে থাকতে হবে এবং সংখ্যাগুলোকে অবশ্যই মৌলিক সংখ্যা আকারে হতে হবে, বা মৌলিক সংখ্যা বলাটাও ভুল হবে, সংখ্যাগুলোকে এমন সংখ্যা হতে হবে যাতে সেই রূপযুক্ত সংখ্যাটার কোনো মান আমরা পূর্ণ সংখ্যায় বা দশমিক আকারে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত প্রকাশ করতে না পারি। যেমন হচ্ছে, যেমন ধরুন √4 এর একটা মান আছে, নির্দিষ্ট মান আছে 2। যেমন √4.41 এরও মান হচ্ছে 2.1। তাহলে কি এগুলোকে কিন্তু আমরা করণী সংখ্যা বলতে পারবো না, এগুলো কিন্তু হচ্ছে অমূলক সংখ্যাও নয়, কারণ এগুলোকে আমরা সুনির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা প্রকাশ করতে পারছি। তাহলে দ্বিঘাত করণী কোনগুলো, যেগুলোকে রুট আকারে আমরা প্রকাশ করতে পারবো এবং যার মান সুনির্দিষ্ট দশমিকের মানগুলো আমরা সুনির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো না। এবার আরেকটা জিনিস আমাদের জানতে লাগবে যে তাহলে এই যে একটা সংখ্যাকে সাপোজ মনে করো x² এর মান আসলো a, তাহলে যখন আমরা স্কয়ারটা তুলে দেব তাহলে x এর মান কি লিখবো আমরা, √a, তার আগে চিহ্ন বসায় প্লাস বা মাইনাস। তাহলে এই সংখ্যাটাকে কি আমরা বলতে পারি দ্বিঘাত করণী? হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা দ্বিঘাত করণী আকার বলতে পারি, কেননা a হচ্ছে একটা নিজেই হচ্ছে একটা মূলদ সংখ্যা, a একটা মূলদ সংখ্যা, কিন্তু যেহেতু রুটের মধ্যে আছে এটা একটা পারফেক্ট স্কয়ার না, অর্থাৎ এর পূর্ণবর্গ সংখ্যা নয় একটা, এটা a একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়ে থাকে তাহলে প্লাস মাইনাস a এই সংখ্যাটাকে আমরা একটা শুদ্ধ দ্বিঘাত করণী বলে থাকতে পারি। তাহলে
রুটযুক্ত সংখ্যাটা হলো তার সঙ্গে সঙ্গে যদি তার সঙ্গে প্লাস মাইনাস যখনই জুড়ে গেল তাহলে সেই সংখ্যার যে দ্বিঘাত করণী সংখ্যাটাকে বলছি আমরা শুদ্ধ দ্বিঘাত করণী। কি করে পেলাম? আরেকবার বলে দিই, x স্কয়ার ইকুয়াল টু যদি a হয়, a একটা যে কোনো একটা মূলদ সংখ্যা, x ইকুয়াল টু তাহলে হবে রুট ওভার a। কেন প্লাস মাইনাস? কেন প্লাসের জন্য এটা সত্য, মাইনাসের জন্য এটা সত্য। কারণ যেমন হচ্ছে প্লাস রুট ওভার a তার স্কয়ার করলে আমরা যেমন পাবো a, তেমনি মাইনাস রুট ওভার a তার স্কয়ার করলেও আমরা পাবো সেই প্লাস a। কিন্তু কন্ডিশন হতে হবে এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়া চলবে না। কেন পূর্ণবর্গ সংখ্যা হলে সেটা তো মূলদ সংখ্যা হয়ে যাবে, এ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে করণীয় একটা চেহারা প্রকাশ পেলাম, চেহারা পেলাম যে সেই সংখ্যাটা কি হবে রুট ওভার a বা প্লাস মাইনাস রুট ওভার a ফর্মেট আকারে থাকবে। আবার কখনো কখনো করণীয়টা করণীয় সংখ্যা দেখতে এরকম আকারে হতে পারে a প্লাস রুট b। এটাকেও আমরা কিন্তু করণীযুক্ত সংখ্যা বলবো। এর একটা নাম, এর স্পেশাল নামটা কি? এটা হচ্ছে মিশ্র করণী, মিশ্র দ্বিঘাত করণী। এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। কেন মিশ্র দ্বিঘাত করণী বলা হলো এটাকে? কেননা এখানে এটা কি, এখানে a হচ্ছে এটা কি, এটা একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর রুট বিটা কি, রুট বিটা হচ্ছে একটা শুদ্ধ দ্বিঘাত করণী। তাই জন্য মূলদ সংখ্যার সাথে একটা শুদ্ধ দ্বিঘাত করণী সে প্লাস বা মাইনাস থাকে। মনে করো তাহলে a এর সাথে প্লাস মাইনাস রুট b আছে, তাহলে a এটা হচ্ছে যেহেতু মূলদ আর b রুট b টা হচ্ছে যেহেতু প্লাস মাইনাস রুট b টা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, দুটো মিলিত হচ্ছে, মিলিত হওয়ার জন্য এর নামটা কি দাঁড়িয়েছে মিশ্র দ্বিঘাত করণী। তাহলে আমরা দুই ধরনের করণী পাচ্ছি এখান থেকে, একটা শুদ্ধ দ্বিঘাত করণী, একটা বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট কোশ্চেন হচ্ছে, তাহলে সকল দ্বিঘাত করণী কি অমূলদ সংখ্যা? আমরা যে আলোচনা করলাম অমূলদ সংখ্যা যেটা আসলো, অমূলদ সংখ্যা কাকে বলে সেটা আমরা শুনলাম। পাইকে আমরা সংজ্ঞা দিয়ে বুঝালাম যে পাই একটা অমূলদ সংখ্যা। তাহলে কি এখান থেকে আমরা বলতে পারি যে সম্পূর্ণ সকল দ্বিঘাত করণী কি অমূলদ সংখ্যা? বলছে সকল অমূলদ সংখ্যায় দ্বিঘাত করণী নয়, কিন্তু সকল দ্বিঘাত করণী কে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। তাহলে সকল দ্বিঘাত করণী সকল দ্বিঘাত করণী হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন? কেননা দ্বিঘাত করণী যে সংখ্যাগুলো, দ্বিঘাত করণী যে মানগুলো আছে সেগুলো দশমিকের পর সুনির্দিষ্ট, দশমিকের পর সুনির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা কি বলে সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না। দশমিকের পরে দশমিক মানে সুনির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আমরা এটাকে নির্ণয় করতে পারি না। কি পারি না বলে তাহলে করণী সংখ্যাটাকে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যাটাকে কি দ্বিঘাত করণী আমরা বলতে পারবো? বলছে আগে না, সকল অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাত করণী নয়। যেমন কি না দাঁড়ালো রুট ওভার পাই, রুট ওভার পাই একটা কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাত করণী নয়। এটা পাই আছে তো, তাই জন্য এটাকে দ্বিঘাত করণী আকারে প্রকাশ করা, দ্বিঘাত করণী আমরা এটাকে বলতে পারবো না। তাহলে আমরা কি জানলাম যে সকল দ্বিঘাত করণী অমূলদ সংখ্যা, কিন্তু সকল অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী নয়।
আমাদের করণিক কিছু বেসিক ইনফরমেশন। এবার আমরা আসছি করণিক কি করে অঙ্ক করতে হবে, বা করণিক কিভাবে কি কোন শর্ত মেনে চলে আমাদের এই অঙ্কগুলো করার সময়। আমরা সূচক করেছি ক্লাস 9 এ। আমরা সূচকে আমরা জেনেছি যে রুট ওভার এ এর মাথা থেকে যদি রুট পাওয়ারটা তুলতে হয় তাহলে এর ঘাতে কত আসবে? এর ঘাত আসবে 1 এর 2। এই শর্তটাকে মেনে চলে যদি আমি দ্বিঘাত এই সূচকের নিয়ম অনুসারে যদি আমি দেখতে পারি রুট এ ইনটু রুট বি, তাহলে কি হবে? রুট যদি তুলে দিই তাহলে আমার এর ঘাত আসবে 1 এর 2, বি এর ঘাত আসবে আমাদের 1 এর 2। দুটোরই ঘাত যেহেতু সমান, আমরা যদি পাওয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে আসবে a ইনটু বি অর্থাৎ 1 এর 2। তাহলে হয়ে গেল 1 এর 2 মানেই তো আবার লিখতে পারি আমরা রুট ওভার a b। তাহলে কি পেলাম? রুট আন্ডার a রুট বি কে গুণ করলে আমরা পাচ্ছি রুট ওভার a b। তাহলে একই ভাবে আমরা বলতে পারি রুট a ভাগ রুট b সমান রুট ওভার a ভাগ b। এটা গেল একটা গুণের নিয়ম, গুণের জন্য, একটা ভাগের জন্য গেল। ঠিক আছে, এবার যোগের জন্য যদি কিছু করতে হয় তাহলে যোগগুলো করব কি করে? বলছে যোগের জন্য আমাদের প্রথমেই মাথায় রাখতে লাগবে যে করণীর ভিতরে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা যেন দুই বা ততোধিক সংখ্যাকে আমি করণযুক্ত সংখ্যাকে আমি যোগ করছি। তাহলে যেন মাথায় রাখতে হবে দুই বা ততোধিক সংখ্যাগুলো প্রত্যেকটা রুটের ভিতরে মানটা যেন একই হয়। যদি রুটের ভিতরে মানটা যদি একই হয় তাহলে সেই করণীযুক্ত সংখ্যাগুলোকে বলবো হচ্ছে আমরা সদৃশ করণী। অর্থাৎ একটা শুদ্ধ দ্বিঘাত করণী একই মূল করণীর মূলদ গুণিতক হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে সদৃশ করণী। একটা শুদ্ধ দ্বিঘাত করণী যদি একই করণীর মূলদ গুণিতক হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা শুদ্ধ করণী। লিখে নিচ্ছি সেটাকে বলবো হচ্ছে আমরা সদৃশ করণী। তো সদৃশ করণী তাহলে বলতে কি বোঝাচ্ছি? তাহলে আমি বলা হয়েছে সদৃশ করণী বলছি তাহলে করণীর মূলদ গুণিতক গুলো একই হতে হবে। অর্থাৎ মনে করা যাক √2 আর √32। দেখে তো মনে হতে পারে যে না এর ভেতরের সংখ্যাটা তো এক নয়। আমি প্রথমে বলেছি সদৃশ করণী হতে গেলে রুটের ভিতরের সংখ্যাগুলোকে একই হতে হবে, একই তো হচ্ছে না। ঠিক আছে, √32টাকে আমি ভেঙে দিচ্ছি, আমি গুণিতক আকারে প্রকাশ করছি। মনে করো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 32 কে ভাঙলে গেলে এভাবে আমরা 5টা 2 পাবো। লসাগু করে দেখলে উৎপাদক বিশ্লেষণ করলে পাওয়া যাবে সেটা। এবার প্রত্যেক জোড়া থেকে আমি একটা করে 2 বাইরে নিয়ে আসছি। এবার এখানে হচ্ছে √2 আর এখানে হচ্ছে আমাদের 4√2। তাহলে কি তাদেরকে বলতে পারি তারা সদৃশ করণী? হ্যাঁ, তাহলে তারা বলতে পারি তারা সদৃশ করণী। কেন? করণী একটা শুদ্ধ করণী রুটের ভিতরে যে মানগুলো আছে দুটোতে একই আছে, তাই জন্য এটা হচ্ছে সদৃশ করণী। আবার আরেকটা উদাহরণ নেওয়া যাক, √3 আর √75। √75 মানে লিখতে পারি আমি 5 5 3। তাহলে 5 আর 5 দুটো 5 থেকে আমি একটা 5 বাইরে চলে আসলো। তাহলে এটাও তাহলে একটা শুদ্ধ করণীতে প্রকাশ হলো। যদি 3 √3 আর √24 এটা নিই, √24 মানে কি লিখতে পারি 2 গুণ
2 গুণ 2 গুণ 3, তাহলে দুটো 2 থেকে একটা 2 আসলো, এখানে একটা 2, এখানে একটা 3, তাহলে 2 আর 3 গুণ করলে হবে 2 গুণ 3 অর্থাৎ 2√6। তাহলে কিন্তু এরা কিন্তু সদৃশ্যকরণী হলো না, এটা কিন্তু সদৃশ্যকরণী নয়। এরা যেহেতু মিলছে না তাহলে এটা হলো অসদৃশ্যকরণী, এটা হয়ে গেল এটা হলো অসদৃশ্যকরণী, আর এটাও হয়ে গেল সদৃশ্যকরণী, আর এটাও হয়ে গেল আমাদের সদৃশ্যকরণী। তাহলে মাথায় রাখবো, যদি রুটের ভিতর সংখ্যাগুলো যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে সদৃশ্যকরণী, এবং যদি না মিলে থাকে তাহলে সেটা হচ্ছে অসদৃশ্যকরণী। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে মেইন মাথায় রাখতে লাগবে। যদি দুই বা ততোধিক করণীযুক্ত সংখ্যা বা শুদ্ধ করণী যেগুলো দেওয়া থাকবে তাদেরকে আগে আমাদের সরল আকারে প্রকাশ করে নেওয়ার পর, সরলতম আকারে প্রকাশ করে নিলাম, প্রকাশ করার পর আমরা দেখে নেব যে করণযুক্ত সংখ্যাগুলো সদৃশ্য না অসদৃশ্য। যদি সদৃশ্য হয় তাহলে তাদেরকে আমরা যোগ করব, আর না হলে তাদেরকে যোগ করা যাবে না, তারা যেমন আকারে আছে তেমন আকারেই থাকবে। এবার কথা হচ্ছে যদি যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় তাহলে কি হবে, যোগ বা বিয়োগ করব। তাহলে আমি বেছে নিচ্ছি √2 এর সঙ্গে √32 কে যদি আমি যোগ করতে হয় তাহলে কি হবে, √2 প্লাস √32 এর মান বেরিয়েছে আমাদের 4√2। তাহলে এদের দুটোকে এখন যদি যোগ করতে হয় তাহলে আমরা কি যোগ করব, কিভাবে যোগ করব? বলছে এই 4টা হচ্ছে কি, এই 4টা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা, এই 4টা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, √2 দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে √2 এর কোনো সংখ্যা নেই মানে আমরা ধরতে পারি এখানে মনে মনে 1 ধরতে পারি। তাহলে মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যাটাকে আমরা যোগ করব, অর্থাৎ 4 আর 1 যোগ করলে হলো 5। 5 এর পর যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা থাকবে যেমন আকারে আছে তেমন আকারেই বসে পড়বে, অর্থাৎ যেমন শুদ্ধ করণীটা দেওয়া থাকবে সেই চেহারাতেই সংখ্যাটা থাকবে। কিন্তু যোগ করব কোনটাকে না, বাইরের মূলদ সংখ্যার সাথে এই বাইরের মূলদ সংখ্যাটাকে আমরা যোগ করে নেব। বিয়োগের জন্য একই নিয়ম হবে, বিয়োগ করতে গেলে যদি মনে করো 3√3 √75, তাহলে √3 আর √75 এর মান পেয়েছি কত, 5√3। তাহলে বিয়োগ করলে পিছনে মানে 1 আছে, 5 থেকে 1 বিয়োগ করলাম 4, যেহেতু 5টা বড় তাহলে মাইনাস বসলো, তাহলে হয়ে গেল -4√3। তাহলে এইভাবে সদৃশ্য করণী থাকলে গেলে আমরা যোগগুলো বা বিয়োগগুলো করে নেব। নেক্সট, তাহলে নেক্সট যে টপিকটার উপর আমরা যাচ্ছি সেটা হচ্ছে করণীর আরেকটা অঙ্ক করার আরেক পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে যাওয়ার আগে আবার প্রত্যেকটা পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের কিছু করে একটু ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিচ্ছি। করণী নিরসন, করণী নিরসনটা কি বলছে, মূলদ বা করণীযুক্ত সংখ্যা তার সাথে যদি একাধিক করণী যোগ বা বিয়োগ আকারে যদি থাকে, তা বলছে মূলদ বা করণীযুক্ত কোন সংখ্যার সাথে একাধিক করণী যুক্ত সংখ্যা সমাজ পরিমাণে যোগ আকারে আছে, তাহলে বলছে ওই যোগফলের সাথে কোন উৎপাদক কোনো একটা উৎপাদক আমরা গুণ করব, গুণ করে গুণফলটি করণী মুক্ত করব। অর্থাৎ কি বলতে চাইছি, মনে করো a প্লাস √b বা সংখ্যাটা √a আছে বা সংখ্যাটা √a প্লাস √b আছে। আমি প্রথমে বলেছি মূলদের সাথে একাধিক করণী, একটা এক বা একাধিক করণী যুক্ত আছে, বা শুধু একটাই করণী আছে নিয়েছি, বা দুটো
এমন একটা উৎপাদক আমরা গুণ করব যাতে সেখান থেকে আমরা করণী, সেই গুণফলটা থেকে আমরা করণীটাকে মুক্ত করতে পারি। তাহলে কি রকম সেই চেহারাটা হবে, কি সেই আকারটা হবে, বোঝ। আর তাহলে যে পদ্ধতিতে আমরা এটা করছি সেটাই হচ্ছে পদ্ধতিটাকে বলছি আমরা করণী নিরসন। তাহলে এখানে a প্লাস রুট বি আছে, তাহলে এর সাথে এমন একটা উৎপাদক গুণ করব, গুণ করার ফলে এটা এখান থেকে আমাদের রুটটাকে আমরা মুক্ত করব। রুট মুক্ত করার পদ্ধতিটা হচ্ছে আমাদের গিয়ে করণী নিরসন। আর যে উৎপাদকটাকে আমরা গুণ করতে চাইছি, যে সংখ্যাটাকে আমরা গুণ করতে চাইছি, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে এখানে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক। তাহলে আমি এখানে একটা করে আসি, প্রথমে ছোট সংখ্যাটা নিই। তাহলে রুট এ এর রুট এর করণী নিরসক উৎপাদক হলো রুট এ নিজেই। কিরকম ভাবে? কেননা আমরা জানি রুট এর সাথে রুট এ কে যদি গুণ করি তবে আমরা পাবো হচ্ছে রুট এ তার বর্গ, অর্থাৎ মূলের বর্গ। তাহলে সেখান থেকে বর্গমূল চিহ্নটা উঠে যাবে। নেক্সট, যদি সংখ্যাটা a প্লাস রুট বি হয় তাহলে এর করণী নিরসক উৎপাদক হলো কি হবে? বলছি এটার করণী নিরসক উৎপাদক হবে দুটো। এক, বলা হচ্ছে a মাইনাস রুট বি, দুই মাইনাস a প্লাস রুট বি। একটু দেখে নিচ্ছি ট্রাই করে ঠিকই লিখছি কিনা আমরা। আমাদের বলা হচ্ছে তাহলে a প্লাস রুট বি সংখ্যাটা হচ্ছে, তার সাথে আমাকে গুণ করতে বলা হচ্ছে, তাহলে a মাইনাস রুট বি। ভালো কথা। তাহলে a প্লাস রুট বি, a মাইনাস রুট বি, দেখো সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে সেটাকে লিখতে পারি আমরা তাহলে রুট a তার স্কয়ার আর রুট b তার স্কয়ার। তাহলে দাঁড়ালো কত? a স্কয়ার মাইনাস b। তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম a স্কয়ার মাইনাস b, সেখানে কি কোনো রুট আছে? সেখানে কোনো রুট নেই। তাহলে তাই জন্যই বলা হয়েছিল যে এটার সাথে এমন একটা সংখ্যাকে আমরা গুণ করব যার ফলে আমরা সেখান থেকে সেই সংখ্যাটা থেকে করণী মুক্ত করতে পারি। তাহলে করণী মুক্ত হয়েছে। তিন নম্বর আমরা লিখেছি রুট এ প্লাস রুট বি। তাহলে এটার করণী নিরসক উৎপাদক হলো, এখানেও দুটো শর্ত আসবে। এক হচ্ছে হয় রুট এ মাইনাস রুট বি হবে, না হলে মাইনাস রুট এ রুট এ মাইনাস রুট বি যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস রুট এ প্লাস রুট বি। যে কোনো একটা সংখ্যা আমরা চিহ্নের পরিবর্তন করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের তাহলে তাদের করণী নিরসক উৎপাদক। এরপর আশা করি আর বোঝানোর মতো পার্ট আরেকটা যে পার্টটা আছে সেটা হচ্ছে অনুবন্ধীকরণী। আমরা এটা বের করলাম কি করণী নিরসক উৎপাদক। এরপর আমরা চলে আসছি অনুবন্ধীকরণী।
কনজুগেট স্যার অনুবন্ধী করণীটা কি বলেছে? কোন একটা মিশ্র করণী থাকবে, সেই মিশ্র করণীর করণীয়রসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলা হবে। অর্থাৎ এক কথা যদি আমি বলতে চাই তো অনুবন্ধী করণী কোনটা হবে, তার একটা উদাহরণ যদি আমি দিয়ে বোঝাতে চাই তাহলে কি বলছি, বলে 7 প্লাস রুট 2 আছে, তাহলে এর অনুবন্ধী করণী কোনটা হবে? এর অনুবন্ধী করণী হবে বলছে রুট যুক্ত যে সংখ্যাটা আছে 7 প্লাস রুট 2, এই রুট যুক্ত যে সংখ্যাটা অর্থাৎ আমাদের যে শুদ্ধ করণীটা আছে তার যে চিহ্ন, এখানে চিহ্নটা কি আছে? প্লাস আছে, বলছে সেই চিহ্নটাকে পরিবর্তন করে দাও। সেই চিহ্নটাকে পরিবর্তন করব, যদি প্লাস থাকে তাহলে মাইনাস নিয়ে যাব, লিখবো, যদি মাইনাস থাকে তাহলে প্লাসে লিখবো, অর্থাৎ 7 মাইনাস রুট 2 হলো এর অনুবন্ধী করণী। কিন্তু -7 প্লাস রুট 2 এটা কিন্তু অনুবন্ধী করণী নয়। এটা কি? এটা হচ্ছে আমাদের করণী নিরসক উৎপাদক। এটা হচ্ছে আমাদের করণী নিরসক উৎপাদক, কিন্তু এটা কিন্তু অনুবন্ধী করণী নয়। তাহলে অনুবন্ধী করণী তার মানে আমি শর্টকাটে বলতে গেলে কি বলবো, অনুবন্ধী করণী মানে আমাদের মাথায় রাখতে গেলে কিভাবে করব, যে যে একটা মিশ্র করণী আছে, মিশ্র করণী আছে দ্বিঘাত করণী, সেই মিশ্র দ্বিঘাত করণীতে যে শুদ্ধ করণীটা থাকবে, মিশ্র করণীটার মধ্যে কি থাকবে? মিশ্র করণীর মধ্যে একটা মূলদ একটা অমূলদ সংখ্যা থাকতে পারে, বা দুটোই মূলদ হতে পারে, এই অমূলদ হতে পারে। তাহলে যে কোনো একটা আর দুটোই অমূলদ সংখ্যা হয়, তো যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করব। যদি একটা মূলদ একটা অমূলদ সংখ্যা হয় তাহলে যে অমূলদ সংখ্যাটা আছে তার যে চিহ্নটা থাকবে সেটাকে আমরা পরিবর্তন করব। অর্থাৎ যদি a প্লাস রুট b থাকে তাহলে আমরা এর অনুবন্ধী করণী কি হবে? a মাইনাস রুট b হবে, বা a মাইনাস রুট b যদি থাকে তাহলে তার অনুবন্ধী করণী হবে a প্লাস রুট b। যদি দুটোই পজিটিভ, দুটোই যদি থাকে অমূলদ সংখ্যা, তাহলে রুট a প্লাস রুট b অনুবন্ধী করণী কি হবে? হয় রুট a মাইনাস রুট b হবে, অথবা মাইনাস রুট a প্লাস রুট b হবে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের অনুবন্ধী করণী। ঠিক আছে, তাহলে এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।